বাজারে নতুন আলু থাকলেও কমছে না দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে পুরনো আলুর দাম। পেঁয়াজের বাজার অপরিবর্তিত থাকলেও বাড়ছে ইলিশের দাম। কিন্তু নিত্যপণ্যের শুল্ক ছাড় দেওয়া হলেও প্রভাব পড়েনি বাজারে, উল্টো বেড়েছে কিছু পণ্যের দাম। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন SM তানবীর। সরবরাহ সংকটের অজুহাতে বাজারে কমছে না আলুর দাম। নতুন আলু থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে পুরাতন আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। নতুন আলুর দাম 120 থেকে 130 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজিতে। শীতের সাথে সাথে সরবরাহ বাড়ায় বাজারে সবজির দাম কম বলে জানালেন বিক্রেতারা। আর নতুন আলু হলো 100 টাকা, 120 টাকা, টমেটো 150, 160। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমলেও এখনো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। আলু গত সপ্তাহে 70 টাকা করে কিনছি, এখন 80 টাকা, নতুনটা 120 টাকা। আবার কাঁচা মরিচ আপনার 200 টাকা কেজি, এইভাবে তো হয় না আসলে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। তবে বিক্রেতারা অন্যান্য মাছের দাম কম থাকার কথা বললেও ক্রেতাদের অভিযোগ, এখনো সব মাছের দাম চড়া। এটা হচ্ছে কেজি 850 টাকা, 3টাই কেজি হবে। মাছের ইলিশ মাছের দাম অনেক বাড়তি, নদীতে মাছ নাই। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে সরকার শুল্ক ছাড় দিলেও ডিম ছাড়া বাকি পণ্যের দাম তেমন কমেনি বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন নিয়মিত বাজার মনিটরিং বলে মত তাদের। SM তানবীর, MyTV, ঢাকা। আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী ও নষ্ট দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। একক ব্যক্তির লেখা সংবিধান দিয়ে কখনো দেশের জন্য ভালো কিছু হতে পারে না বলেও মন্তব্য করে বলেন, ৭১ পরবর্তী সময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার কথা ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। দীর্ঘ 16.5 বছর পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজন করে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক MP অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী দল। ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কথা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা, কিন্তু প্রকৃতপক্ষে তা অর্জন হয়নি। আওয়ামী লীগ টোটালটাই একটা নষ্ট দল বলে আমার কাছে মনে হয়। দেখেন, ওর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিমটা কাটাই দিল। এছাড়াও 5 আগস্ট গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের প্রসঙ্গ তুলে ধরে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীদের জায়গা হবে না। আওয়ামী লীগ যে সমস্ত কাজগুলো করে গেছে, এর যদি ইতিহাস বর্ণনা করতে যায়, আমার মনে হয় একটা কর্মী সম্মেলন যথেষ্ট নয়, বেশ কয়েকটা কর্মী সম্মেলন লাগবে। কথা ঠিক কিনা? অতএব মানুষের এইগুলা আমরা আলোচনা করে বেশি সময় নষ্ট করতে চাই না। আমরা তাদের যারা বাংলাদেশে আছে তাদেরকে বলবো, ভুল যেটা করেছেন তওবা করেন, এখান থেকে ফিরে আসেন। মানব রচিত মতবাদ দিয়ে জীবনে কোনোদিন দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না, মরার পরে তো মায়ের আছে কপাল। দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার কাছে লিখিত আকারে রাষ্ট্র সংস্কারের 41টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। গণতন্ত্র দিবে বলে কি করলো? কিছুদিনের মধ্যেই তার সব দলকে নিষিদ্ধ করে দেয়, বাকশাল কায়েম করেছিল, ঠিক কিনা বলেন? তারপরে সব পত্রিকাকে বন্ধ করে দেয়, সরকারের দালালি করা কয়েকটা পত্রিকা রেখে তারা দেশের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়েছিল। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান জামাতের এই নায়েবে আমির। কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয়, সেটাকে বাতিল করে দিল। এখন অবশ্যই চেষ্টা করা হচ্ছে, আল্লাহ করে যদি এটা হয় এবং আমরা আবার এই অবস্থাটা ফিরে পাই, তাহলে আমাদের নির্বাচনের পরিবেশ ভালো হবে বলে আমরা আশা করতে পারি। আবু সাইদ অপু, MyTV, ঢাকা। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক MP অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সাইফুল ইসলামের নিজ গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গায় তার কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশি বিদেশি ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে, তাদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে ইসকন নামক উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রদায়িক গোষ্ঠী,
সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছেন, এদের ব্যাপারে আমিরে জামাতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করব, আমরা সংযত থাকব। ওরা একটি ফাঁদ পেতেছে, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অপশক্তি, উগ্রবাদী, এদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। হিমালয়ের কাছাকাছি হওয়ায় গত কয়েকদিন ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারদ দিন দিন ওঠানামা করছে, বাড়ছে শীতের দাপট। আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এই জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কুড়িগ্রামের উলিপুরের প্রান্তিক গ্রামে জুতার কারখানা থেকে সফলতার মুখ দেখেছেন উদ্যোক্তা সোলাইমান হোসেন ও রেগুনা বেগম রিনা দম্পতি। প্রত্যন্ত গ্রাম থেকে তাদের তৈরি জুতা জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দীর্ঘ সময় একাধিক লেদার কারখানায় চাকরি করার পর স্বপ্ন দেখেন নিজেদের কিছু করার। সেই স্বপ্ন বাস্তবায়নে স্বামী স্ত্রী দুজনে মিলে গড়ে তোলেন জুতার কারখানা। ছোট্ট পরিসরে স্বপ্ন বাস্তবায়ন করতে নিজের জমানো অর্থ দিয়ে কিনেন জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি। শুরুতে বাধার মুখে পড়লেও ধীরে ধীরে আসে সাফল্য। এখন কারখানা সম্প্রসারণ হয়েছে। প্রতিদিন এখানে কাজ করেন অন্তত ৬০ জন শ্রমিক। মাপ ও মান ভেদে দিনে তৈরি হচ্ছে প্রায় ২০০ জুতা। নিজেদের গ্রামের কারখানায় কাজ করতে পেরে সন্তুষ্ট শ্রমিকরাও। এখানে কাজ করে কিছু উপার্জন হচ্ছে, যেটা দিয়ে আমরা সংসারে সাহায্য করতে পারতেছি। আরো অনেক বড় হয় তাহলে এখানে অনেক লোক কাজ করতে পারবে, আমাদের জন্য অনেক ভালো হবে। সরকারি কর্মকর্তা যারা আছেন আমাদের কুড়িগ্রামের দিকে দৃষ্টি দিবেন, ফ্যাক্টরি যেন হয়, অনেক লোকের জন্য কর্মসংস্থান হয়। কারখানায় কর্মব্যস্ততা দেখে বোঝার উপায় নেই এমন কারখানা প্রান্তিক কোনো গ্রামের। সবার কাছেই একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের জুতাগুলো খুবই উন্নত মানের, খুবই কোয়ালিটিফুল জুতা। সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে কারখানার পরিধি আরও বাড়ানোর স্বপ্ন দেখেন এই দম্পতি। আমরা চাই এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে কর্মসংস্থান বাড়া যায়, কিভাবে মানুষের উপকার করা যায়, কিভাবে দেশের সমৃদ্ধি করা যায়, গ্রামকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। প্রত্যন্ত অঞ্চলে এমন কারখানা দেখে অন্যরা উৎসাহ পাবেন মনে করেন বিসিক। তিনি আমাদের বিসিকে আসলে আমরা তাকে সহযোগিতা করব, তাকে আমরা ঋণ প্রদান করতে পারি, তাকে আমরা আমাদের এখানে যে প্লট আছে হস্তান্তরের মাধ্যমে তাকে আমরা সেই প্লটও দিতে পারি। স্বপ্ন, স্বাদ আর পরিশ্রমের মিশেলেই সফল হয়েছেন সোলাইমান রিনা দম্পতি। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে অন্যরা হতে পারেন উদ্যোক্তা, এমন প্রত্যাশা তাদেরও। ইলিয়াস কমল, মাই টিভি। দেশের সবচেয়ে বড় নভ থিয়েটার হচ্ছে বরিশালে। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ার বদলে যাবে দক্ষিণাঞ্চল। আইকনিক ও ব্যয়বহুল এই প্রকল্প শেষ করে নির্ধারিত সময়ে সকল জটিলতা কাটিয়ে হস্তান্তর করাই এখন সবশেষ চ্যালেঞ্জ। নির্মাণাধীন নভ থিয়েটার ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলে হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বরিশাল নভ থিয়েটার। এর প্রভাবে বদলে যাবে চরাইসা কীর্তনখোলা পাড়ের পুরো চিত্র। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের পাশে ১০ একর জমিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ৪৬০ কোটি টাকায় আইকনিক এ প্রকল্পের কাজ শুরু করেন গণপূর্ত বিভাগ, যা হস্তান্তরের মেয়াদ রয়েছে ২০২৫ সাল। সরকার সময় দিচ্ছে ডিসেম্বর ২০২৫, তার মধ্যে আমরা শেষ করার সময়। যত ধরনের কম্পোনেন্টস রয়েছে সেই ধরনের কাজগুলো আমরা আগামী ২৫ সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করে প্রত্যাশী সংস্থার নিকটে হস্তান্তর করতে সম্ভব হবে। এই নব থিয়েটারে থাকবে প্ল্যানেটেরিয়াম,
টেলিস্কোপ, ডরমেটরি, অফিস ভবন, ডোম, প্রধান ফটক, সীমানা প্রাচীর, ওয়াটার বডি, ভাস্কর্য, সাবস্টেশন, লিফট, এক্সেলেটর, পুরো এলাকা শীততাপ, শিশু পার্ক, 175টি পার্কিং সহ সর্বাধুনিক সকল ব্যবস্থা। বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হবে এবং এখানে সবাই এসে বিনোদন নিতে পারবে। সারা দেশে অন্য যে নব থিয়েটারগুলো আছে সেটার তুলনায় এটা ক্যাপাসিটি এবং আধুনিকতা সব দিক থেকে এটা বেশি থাকবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি থাকবে বিনোদনের নানা ব্যবস্থাও। এখানে বসেই বিজ্ঞানের আবিষ্কার, প্রদর্শন, ব্যবহারিক ও সৌরজগৎ সম্পর্কে বাস্তবমুখী ধারণা পাবে এ অঞ্চলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীতে এখানে আসতে পারবে এবং বিভিন্ন জিনিস দেখতে পারবে এবং এরা অনেক উপকৃত হবে এবং বিজ্ঞান চর্চা করতে পারবে। বিজ্ঞানের জ্ঞানের আলোয় এই অঞ্চলের নতুন প্রজন্ম আলোকিত হবে, তাই এই নব থিয়েটারকে নিয়ে স্বপ্নে বিভোর সর্বস্তরের মানুষ। এখানে একেবারে জমজমাট হবে আমার মনে হচ্ছে এবং বরিশাল জনগণের জন্য এটা একটা অনেক পাওয়া। প্রকল্পকে টেকসই করতে সব ধরনের তদারকি অব্যাহত রয়েছে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। গুণগত মানের সাথে গণপূর্ত বিভাগ বরিশাল কখনোই কম্প্রোমাইজ করবে না। সেই আলোকে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আলোকে আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি। অবহেলিত দক্ষিণের জনপদে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে নব থিয়েটারের নতুন প্রজন্মের বিনোদন এবং বিজ্ঞান চর্চা। এতে হবে এক সম্ভাবনা, নতুনভাবে বরিশালকে চিনবে আগামীর বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাজীপুরের শ্রীপুরে একটি কমলা বাগানে গাছ থেকে ছিঁড়ে খাওয়া যাচ্ছে দার্জিলিং জাতের কমলা। পছন্দ মতো কিনেও নিয়ে যাচ্ছেন অনেকেই। ঘরের কাছে কমলা বাগান দেখে খুশি এলাকাবাসী। এগ্রো ট্যুরিজম ছড়িয়ে দেওয়ার ইচ্ছা উদ্যোক্তাদের। এমন উদ্যোগের পাশে থেকে সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। গাজীপুর থেকে মাহবুবুল আলম ও AKM শিশিরের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বাগানে গাছ জুড়ে ঝুলছে রসে টইটম্বুর পাকা কমলার থোকা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দমতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতারা। কমলা বাগান থেকে ঘুরে ঘুরে এভাবে ফল কেনার দৃশ্য খুব কমই চোখে পড়ে। তবে এমন দৃশ্য চোখে পড়বে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতমাখায়ের পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত এই কমলা বাগানে। 2021 সালে শখের বসে 4 জন উদ্যোক্তা মিলে বাগানটি শুরু করেন। কমলা ছাড়াও বিশাল এই বাগানে পাওয়া যায় বিভিন্ন জাতের আম, বলসুন্দরী বরই, সবেদা, জাম্বুরা ও ড্রাগন সহ দেশ বিদেশি বিভিন্ন জাতের ফল। আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। মালটা আছে, তারপরে আঙ্গুর, বিভিন্ন আমের বাগান, ফরমালিন মুক্ত, ভালো এবং ওইখানের বাগানের পরিবেশও ভালো। আলহামদুলিল্লাহ কমলাগুলি আমরা কেনার পরে খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে আসলে টেস্ট ভালো। দেখলাম যে আসলে ফলটা খুবই সুস্বাদু। এখানে আমি নিয়েছি এবং খাইছি, খুবই সুস্বাদু। কমলার চাষ হয় না, এই চাষটি আমাদের মধ্যে কৃষিখাতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বিদেশি কমলার চেয়ে মিষ্টি ও রসালো এই জাতের কমলা। তাই এদেশে ফলের আবাদ বাড়ানো গেলে বিদেশি ফল আমদানি কমে যাওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন এই উদ্যোক্তা। আমরা নিজেরা খেয়ে তারপর আমরা যদি বাইরে রপ্তানি করতে পারি তাই আমাদের একটা ভালো অর্থও আসবে। সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে খেয়ে তারপর দেখে নিয়ে যেতে পারে। এমন ভিন্নধর্মী ফল চাষে বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা আশা করি এইভাবে উদ্যোক্তা গড়ে উঠবে এবং যুব সমাজের যে বেকারত্ব রয়েছে এই ধরনের কৃষিতে ইনভেস্টের মাধ্যমে আমাদের এই বেকারত্ব দূর করা সম্ভব হবে। এবছর তারা বাগানটিতে শুরু করেছেন এগ্রো ট্যুরিজম, অর্থাৎ দর্শনার্থীরা নামমাত্র মূল্যে টিকিট কেটে কমলা বাগান ঘুরে দেখতে পারবেন। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।